এই যাবি, রেট কত তোর? কথাগুলো শুনে মনে হলো গায়ে কেউ অ্যাসিড ছুড়ে দিয়েছে। তাকিয়ে দেখি ৩৫-৩৬ বছর বয়সী এক লোক আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে সস্তা টেটনের শার্টটার বুকের ৩টা বোতাম খোলা, লুঙ্গি তখনও শুয়ে নেমে গেছে মাটিতে। মুখ দিয়ে সুরভি জর্দার গন্ধ ভুরভুর করে বের হচ্ছে। মামির সুরভি জর্দা কৌটা থেকে এমন গন্ধ পাওয়া যেত। কিরে, তোর তো ভারী দেমাক, রেট কত তোর? আমি কিছুক্ষণ তাকিয়ে আস্তে আস্তে চোখ নামিয়ে নিলাম। পার্ক থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে প্রথমে বান্ধবীর হোস্টেলে গেলাম। ওর কাছে ব্যাগটা রেখে সারাদিন বিভিন্ন মহিলা হোস্টেলগুলোতে খোঁজ নিলাম। কোথাও বাসা ভাড়া নেয়ার মতো ক্ষমতা আমার নেই। সম্বল বলতে বড় আপার ঈদের দেওয়া ২,০০০ টাকা, যেগুলো আমি জামা না কিনে কলেজে পাওনা পরিশোধের জন্য রেখেছিলাম। আর নিজের জমানো ২৭০০ টাকা। মামা কলেজে যেতে প্রায়ই গাড়ি ভাড়া বাবদ ২০-৫০ টাকা দিতেন। দুলাভাইরা বেড়াতে ১০০-২০০ টাকা হাত খরচের জন্য দিত। আমার কখনো কোনো বাড়তি বিলাসিতা ছিল না। এগুলো আমি জমাতাম ফর্ম ফিল আপ বা বই খাতা কেনার জন্য। ভবিষ্যতে কি হবে বা কী খাবো আপাতত কিছুই মাথায় আসছে না। একটা থাকার জায়গা দরকার। বান্ধবীর হোস্টেলে সিট খালি নেই বলে একটু বিপদেই পড়লাম। সারাদিন কিছু খাইনি, বাজান আর চলতে চাইছে না। বিকেলের পর একটু জিরো পার্কে বসেছিলাম। বিভিন্ন কথা মনের মধ্যে উতাল পাতাল করছিল। যে কখন সন্ধ্যা হয়ে গেছে আমার খেয়াল ছিল না। কিন্তু লোকটার কথায় খারাপ লাগলেও তাকে আমি দোষ দেই না, কারণ ভর সন্ধ্যাবেলা ওখানে কোনো ভদ্র ঘরের মেয়ে একা বিহবল বসে থাকবে এটা আশিত। আবার এলাম বান্ধবীর কাছে। আমার খুব লজ্জা হতে লাগলো। কারো আশ্রিত হতে চাইনি, কিন্তু আমি নিরুপায়। আমার সারাদিনের না খাওয়া চিমসে মুখ দেখে সে অনেক প্রশ্ন করতে লাগলো। মোর্শেদ ভাইয়ের অংশটুকু সারা তাকে যতটুকু বলা যায় ততটুকু বললাম। সেও তার পরিচিত কয়েকজনকে নক দিল। কোথাও খালি নেই। ওর রুমে বোর্ডার ৩ জন। ওরাই প্রস্তাব দিল যতদিন কোথাও ব্যবস্থা না হয় আপাতত ওদের ওখানে গেস্ট হিসাবে থাকার। তবে সেটা ১ সপ্তাহের বেশি যেন না হয়, ততদিন কিন্তু মিল চালিয়ে যেতে হবে। আমি মনে মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালাম। সারা রাত আমার প্রায় নির্ঘুম কেটে গেল। সকালবেলা উঠে প্রথমে কলেজে গেলাম। এক বান্ধবী তার খালাতো ভাই বোনের জন্য গৃহশিক্ষক খুঁজছিল কয়েকদিন আগে। ওর মুখে শুনে আমি নিজেও অনেককে বলেছি। ভাগ্য ফের আজ আমাকে এখানে দাঁড় করিয়ে দিল। আমার বাসায় থাকতেও বেশ কয়েকটা টিউশনের অফার এসেছিল, কিন্তু মামির কাজে সাহায্য করার জন্য সেগুলো ফিরিয়ে দিয়েছি। বান্ধবীর সাথে দেখা হলে ওকে বললাম টিউশনিটা আমি করতে চাই। সে একটু অবাক হলেও মুখে কিছু বলল না। কথাই বলে, যার কেউ নেই তার আল্লাহ আছেন। ওই দিন আমি একসাথে 2টো টিউশন পাই। 2টো টিউশন করলে মাস শেষে ৫,০০০ পাবো। আমার কোনো মতে চলে যাবে। 1 সপ্তাহ হওয়ার আগেই একটা পরিবারের সাথে পেইং গেস্ট হিসাবে উঠে গেলাম। পরিবারটি এক বোর্ডার আপুর পরিচিত। স্বামী স্ত্রী এবং তাদের 3 মেয়ে নিয়ে পরিবার। পরিবারের কর্তা একটা বেসরকারি অফিসে কেরানি। দেখতে রোগা, অপুষ্ট চেহারা। তার স্ত্রী এবং 3 মেয়ে, 4 জনই স্কুলকায়। কিছুদিনের মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করলাম। ভদ্রলোকের স্ত্রী এবং তার মেয়েদের ব্যবহার এমন যেন আমি তাদের বাসায় আশ্রিত। কথায় কথায় খাবার খোঁটা দেয়, কাজ নিয়ে ভাগাভাগি করে। নিম্নমানের খাবার আমার জন্য দিচ্ছে, অথচ
টাকা পুরোটাই নিচ্ছে, আবার মাঝে মাঝে বাড়তি টাকাও আবদার করছে। একদিন বাসি হয়ে যাওয়া নষ্ট ছোট মাছের তরকারি আমাকে খেতে দিল। ওরা আমার খাবার রুমে রেখে যেত। ভাবলাম হয়তো গরম তরকারি নষ্ট হয়ে গেছে। এরকম এক সপ্তাহে 3বার হয়ে গেল। আমি আন্টিকে বিষয়টা জিজ্ঞেস করতেই তিনি প্রথমে অস্বীকার করলেন, তারপর আমাকে বললেন, এত ফুটানি হলে অন্য কোথাও চলে যাও। মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বদনাম করতে চাও? তোমাদের মতো ছোট লোক পরিবারের মেয়েদের মুরদ নাই, কিন্তু ফুটানি যায় না। এসব স্বভাবের জন্য নিজের পরিবারও থাকতে পারো না। সে রাতেই আমাকে ঘর ছেড়ে দিতে বলা হলো। তখনও মাসের মোটে 10 তারিখ। আন্টি সাপ জানিয়ে দিলেন, পুরো মাসের টাকা দিয়েই যেন বের হই, নয়তো তিনি জানান কিভাবে টাকা আদায় করতে হয়। অথচ তার কাছে আমার জামানতের 3000 টাকা রয়েই গেছে। আমি বললাম, আমার জামানত থেকে মাসের টাকা রেখে বাকিটা ফেরত দিতে। কিন্তু তার পরের দিন সকালে টাকার সাথে সাথে আমার কপালে মিথ্যা অপবাদ জুটল। আমি নাকি তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করেছি, তাই আমাকে বের করে দিচ্ছেন। তিনি আশেপাশের মানুষ জড়ো করে উচ্চস্বরে এসব কথা বলতে লাগলেন। আমি কথা না বলে বের হয়ে এলাম, কারণ আমার পায়ে যখন মাটি নেই, প্রতিবাদ সেখানে শব্দ হবে না। এক পরিচিত আপুকে নখ দিয়ে আগেই একটি মেসে সিট নিয়েছি। তলিতল্লা নিয়ে সেখানে উঠে গেলাম। বানবাসী মানুষের মতো এবার এখানে আরেকবার ওখানে করতে গিয়ে আমি আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা ফলাফল নিয়ে ভাবার সময় পাইনি। 1 মাস পার হয়ে আরও 20 দিন চলে গেল, আমার চলতি মাসের পিরিয়ড হলো না। ব্যাপারটা বুঝতে পারার পর এটা নিয়ে কোনো ইমোশন কাজ করেনি। এই দুর্ঘটনাকে আবেগ দিয়ে ভাবলে আমার পথ চলা দায় হয়ে যাবে। প্রথম মাসের টিউশনের টাকা পেয়ে সোজা চলে গেলাম কমিউনিটি ক্লিনিকে। ওরা নানা প্রশ্ন করতে লাগলো, বিয়ে হয়েছে কি না, স্বামী কই, সাথে এলো না কেন, ইত্যাদি ইত্যাদি। সত্যি বলার ইচ্ছা ছিল না, মিথ্যা বলার দরকার মনে করিনি, তাই চুপ ছিলাম। আমাকে চুপ থাকতে দেখে একজন আয়া বলে উঠলেন, কার সাথে লটর পটর করতে গিয়ে ওটা বাদিয়ে নিয়ে এসেছো আর কি? এগুলো টাকা পেলেই যার তার সাথে শুয়ে পড়ে। বাপ মায়ের দেওয়া টাকায় তো আর বিলাসিতা করতে পারে না। আমার 2 চোখ জ্বলতে শুরু করেছে, তবুও কিছু বলিনি। এবার শোন, যখন ডাক্তার করেছিলেন প্রচণ্ড ব্যথায় মাগো বলে চিৎকার দিয়েছিলাম মনে আছে। মেসে ফেরার সময় রিকশার ঝাঁকুনিতে মনে হলো প্রাণ বেরিয়ে যাবে। মেসে ফিরে বাথরুমে ঢুকেই হাউমাউ করে কেঁদেছি। দিনে মেসের বোর্ডাররা তেমন কেউ থাকে না বলে নিজেকে ধরে রাখিনি। মনে মনে এতটুকুই চাওয়া ছিল নিজের কাছে, এ জীবনে শোনা প্রতিটি কথা, প্রতিটি প্রশ্নের জবাব একদিন নিশ্চিত দিব। কিন্তু তারপর থেকে শুধু কলেজ, টিউশন আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেকে তৈরি করা। এর ভিতর বড় দুলাভাই কলেজে খোঁজ নিয়েছেন, কিন্তু আমি দেখা করিনি। একদিন হঠাৎ রাস্তায় বেনুর সামনাসামনি পড়ে গেলাম। আমার খুব ইচ্ছা হলো একবার ভাইটাকে একটু আদর করি, কিন্তু বেনু আমায় দেখে খুব সহজেই মুখ ফিরিয়ে চলে গেল, যেন আমি চলতি পথে কোনো পথচারী। বছর 2 পরের ঘটনা। অনার্স পরীক্ষার রেজাল্টের দিন আমি মেসেই ছিলাম। একজন এসে বলল, কেউ একজন আমায় খুঁজতে এসেছে। আমার রুমমেটরা অবাক, আমাকে তো এতদিনে কেউ কখনো খুঁজতে বা দেখা করতে আসেনি। আমি বাহিরে এসে দেখি মোর্শেদ ভাই আর মামা। খোঁজ কীভাবে পেলেন জানি না, একই শহরে থাকি, খোঁজ পাওয়া অসম্ভব কিছু না।
মামা খুব নরম কণ্ঠে আমায় কাছে ডাকলেন। এটাও বললেন যে মোর্শেদ ভাই সব স্বীকার করেছেন। তিনি এখনও আমায় বিয়ে করে পাপের প্রায়শ্চিত্ত করতে চান। আমি আশ্চর্য হলাম, কারণ খেয়াল করলাম এদের কারো প্রতি কোনো রকম সহানুভূতি কাজ করছে না। আমার নির্লিপ্ততা এবং আর্দ্রতা দেখে ওরা আর কথা বাড়ালো না। মোর্শেদ ভাই বারবার ক্ষমা চাচ্ছেন। প্রচণ্ড ঘৃণায় আমার সারা গা রিডি করতে লাগলো। কিসের ক্ষমা? আমি সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনাদের ত্যাগের মূল্য তো শোধ হয়ে গেছে। এখন ক্ষমা চাওয়ার নাটকটা বাদ দিন, দয়া করে বিদায় হন। ওই সপ্তাহে আমি ম্যাচটি ছেড়ে দিয়ে নতুন আরেকটা ম্যাচে উঠলাম। সে বছর আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসাবে জয়েন করি। চাকরির পাশাপাশি সামনে পড়াশোনা চলতে থাকে। লক্ষ্য একটাই, বিসিএস দেব। রোজ অফিস শেষে একটা কোচিং সেন্টারে পড়তে যাই। ফিরতে রাত হলে গলির মুখে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখ অনেক কথা বলে। তাদের দৃষ্টিতে শরীরের ছাপ ছেড়ে দেওয়ার মতো মনে হয়। রোজ রাতে আল্লাহকে বলি, আর একটু ধৈর্য দাও আর একটু যেন সইতে পারি। প্রথমবার বিসিএস পরীক্ষার জন্য খুব পরিশ্রম করে তৈরি হলাম। পরীক্ষার 2 সপ্তাহ আগে হঠাৎ জ্বরে পড়লাম। প্রচণ্ড জ্বরের ঘরে পোলাপ বকতাম। পরীক্ষায় টাইফয়েড ধরা পড়ল। রুমমেটরা সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিল। ওরা সকাল সকাল এবং বিকেল পালা করে দেখতে যেত, রাত জাগত। কিন্তু প্রায় 2 সপ্তাহ পরে জ্বর একটু কমলো। রিলিজ নিয়ে বাসায় আসার পর অফিসে ফোন দিলে জানা গেল আমার চাকরিটা প্রায় নেই। আমাকে তার পরের দিন জয়েন করতে বলা হলো। গেলাম। সারাদিন অফিস করে ম্যাচে ফিরে আবারও জ্বর। এবার সেই জ্বর মাস 2 ভুগিয়ে ছাড়লো। আমার ওজন কমে গেল, লম্বা চুল প্রায় ঝরে গেল। আমার চাকরি চলে গেছে। হাতে টিউশনও নেই। এর কাছ থেকে ধার করে কিছুদিন চলার পর আবারও টিউশন শুরু করলাম। এবার আর কি চাকরি নিলাম না, টিউশন পড়ায় আর নিজের পড়া পড়ি। হঠাৎ একদিন পরিচয় হলো এক ব্যাংক কর্মকর্তার সাথে। চমৎকার সুদর্শন মানুষটিকে আমার ভালো লাগতে শুরু করলো। সে আমাকে উৎসাহ দিতে বিসিএস পরীক্ষার জন্য পড়তে। আমরা একসাথে স্বপ্ন দেখেছি সুন্দর ভবিষ্যতের। সে বলতো আমার অতীত নিয়ে তার মাথা ব্যথা নেই। আমরা বিয়ে করব ঠিক করলাম। সে আমার বিসিএস না হওয়া পর্যন্ত বাসায় জানাবে না। বিসিএস হলে তবে একসাথে 2টো সারপ্রাইজ দেবে। ওর পরিবার মোটামুটি চিনত আমাকে। এর মধ্যে একদিন ভাবলাম আমাদের সম্পর্ক তো একটা পরিণতির দিকে যাচ্ছে, আর আমার অতীত নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। আমার নিজস্ব সচ্ছলতার জন্য তাকে সব জানানো উচিত। আমরা দেখা করলাম। সে আমার হাত ধরেই ছিল। আমি তাকে সব বলে দিলাম। আমি মামার কাছে মানুষ, ইতিম এসব সে জানতো। তাতে কোনো সমস্যা ছিল না। যখনই সে রাতের ঘটনা এবং আমার অ্যাবরেশনের কথা জানালাম, তখন সে অট্টহাসি দিয়ে উড়িয়ে দিল। বলল, এই 100 শতকে এসব নিয়ে সমস্যা হয় নাকি? আমার বুকের পাথরটা নেমে গেল। খুশি হয়ে ম্যাচে ফিরলাম। এরপর থেকে ওর সাথে কথা বা দেখা হওয়া কমতে লাগলো। খালি ব্যস্ততার অজুহাত। কিছু বললেই রেগে যেত। বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেতে লাগলো। একদিন খুব কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে আমাকে বলল, এত যে গলা উঁচু করে কথা বলো, তোমার আছেটা কি? ভার্জিনটি তো নেই। এই কথার পর আমার জবাব আমি পেয়ে গেলাম। নিজেকে নিজেই জুতাপেটা করতে ইচ্ছে করছিল। আমি নিজের লক্ষ্য ভুলে স্বপ্ন দেখার দুঃসাহসই বা করলাম কেন? তার স্বপ্ন দেখা বাদ দিয়ে আবারও পড়াশোনায় মনোযোগ দিলাম। কিন্তু আল্লাহ বান্দার দেয়া কবুল করেন। পরের বছরই আমি বিসিএস পাশ করে যাই। নিয়োগ হওয়ার পর
যতবার আমার বদলি হতো, চয়েস করার সুযোগ পেলে নিজ জেলায় পোস্টিং নেওয়ার চেষ্টা করেছি সর্বোচ্চ, কিন্তু বিয়েও করেছি। পেশাগত দিক দিয়ে পরিচয়ের পর যখন হৃদ্রতা বাড়ল, তখনই তাকে সব জানিয়ে দিয়েছি। তিনি আর 10টা সাধারণ মানুষের মতোই কোনো ন্যায়োচিত কিছু করেননি, শুধু বলেছেন মানুষ দুর্ঘটনায় হাত পা হারায়। আমি মনে রাখব আমার স্ত্রী দুর্ঘটনায় তার কুমারিত্ব হারিয়েছেন, নিজেকে নয়। এখন আমার জীবন একেবারে হ্যাপিল এবার আফটার জাতীয় কিছু নয় হয়তো, তবে আমি যা হারিয়েছি তার প্রতিদানে অনেক বেশি পেয়েছি। আমার পরিবার আছে, সেখানে আমি আশ্রিত নই। আমার সামাজিক প্রতিষ্ঠা আছে, সেখানে কেউ চাইলেই আমার রেট কত জিজ্ঞেস করতে পারে না। আমার আর্থিক নিরাপত্তা আছে, আমাকে কেউ খাবার খোটা দিতে পারে না। কিন্তু অলকান্দাতা ও তিতলি এই ভিড়ে কোনো পরিচিত মুখে সন্ধান না পেয়ে আমার চোখ দিয়ে অঝরের নোনা জল নেমে এলো। জীবনের সবচেয়ে বেশি অসহায় বোধ হলো ঠিক এখানকাটায় দাঁড়িয়ে, এদিকে না আপুকে দেখছি, না আদৃশ ভাইকে। বুকের মধ্যে অস্থিরতা বেড়েই চলছে। কিছুক্ষণ পরই মনে হলো আমি জ্ঞান হারিয়ে ফেলতে চলেছি। শরীরের দুর্বলতা বোধ করছি, ঝিম ধরে আসছে সমস্ত শরীরে। আমার এই সমস্যাটা প্রবল। যে কোনো বিপদে যখন আমি দিক শূন্য হয়ে পড়েছি, তখন শরীরটা আমাকে একা ছেড়ে দেয়, দুর্বল করে দেয়। ফলে তখন না পারি পালাতে, না পারি বিপদের মুখোমুখি হতে। আমার চোখের সামনে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে, শরীরের ব্যালেন্সও রাখতে পারছি না। আমার এই অবস্থা দেখে কয়েকজনকে এগিয়ে আসতে দেখেছি, কিন্তু এতজন মানুষকে এভাবে দেখে আমার শরীরটা আরও ছেড়ে দেয়। ঠিক সে সময়ে শরীরের সমস্ত ভার ফেলে মাটিতে লুটিয়ে পড়তে যাব, সে মুহূর্তে আদৃশ ভাইয়ের আগমন ঘটে। অস্পষ্ট দৃষ্টিতে আমি ওনাকে এগিয়ে আসতে দেখেছি। উনি প্রায় ধরে এসে মাটিতে পড়ে যাওয়ার আগে আমাকে ধরে ফেলেন। আমিও শরীরের সমস্ত ভার ছেড়ে দেই আদৃশ ভাইয়ের উপর। উনি আমাকে সহ ধীরে সুস্থে মাটিতে বসে পড়েন। পাশ থেকে কার যেন পানির বোতল থেকে পানি নিয়ে আমার চোখে মুখে পানির ছিটা দেন, পানি খাওয়ান। কিন্তু আদৃশ ভাইকে দেখে আমি শান্ত হই, স্বস্তির নিঃশ্বাস ফেলি। ফলে পুরোপুরি স্বাভাবিক হতে আমার বেশি সময় লাগেনি, শুধুমাত্র শরীরটা একটু দুর্বল লাগছে। আদৃশ ভাই আমাকে দেখে উদ্বিগ্ন পূর্ণ চাহনিতে চেয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলেন, এখন ভালো লাগছে? আমি ধীর গলায় বললাম, এখন ভালো লাগছে। আপনি প্লিজ ওনাদেরকে চলে যেতে বলবেন, এভাবে খুবই আনকন্ট্রোল ফিল হচ্ছে। আমার কথা মতো আদৃশ ভাই মানুষ তাড়াতে ব্যস্ত হয়ে পড়লেন। অতঃপর সবাই যেন তার মতো চলে গেলেন। আমি মাটিতেই কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আদৃশ ভাইয়ের সহযোগিতায় উঠে দাঁড়াই। উনি আমার হাত ধরে সেই ব্রেঞ্চে নিয়ে বসান। ওখানে কিছুক্ষণ পুরোপুরি চুপচাপ থেকে স্বাভাবিক হয়ে এলে আদৃশ ভাই শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, ওদিকে গিয়েছিল কেন? ওনার এরূপ শীতল স্বরের সাথে আমি পরিচিত নই। ফলস্বরূপ খানিকটা ভয় নিয়েই বললাম, একটু কাজে। আদৃশ ভাই চট করে গরম দৃষ্টিতে চেয়ে বললেন, কাজে? এখানে এসে তোমার কি কাজ? আমি শুকনো একটা ঢোক গিলে বললাম, আসলে ওখানে একটা গাছে পাখি বসেছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই ছবি তুলতে গিয়েছিলাম। আমার কথা শুনে আদৃশ ভাই রাগে ফুঁসে উঠলেন, নাকি কে জানে। আমাকে কিছু বললেন না, কিন্তু হাতের মুঠো শক্ত করে
চোখের চাহনি কঠিন করলেন। প্রচণ্ড ক্রোধ ধরিয়ে রেখে বললেন, ছবি তুলতে গিয়েছিলে, বাহ, তোমার সাহস দেখে পারি না। তোমাকে তো সেবা সাহসীর একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের মধ্যে ম্যাডাম গিয়েছে ছবি তুলতে, বাহ বলেই তিনি সিমেন্টের তৈরি এক শক্তপোক্ত ব্রেঞ্চে আচমকা ঘুষি মারলেন। ওনার এ আশ্চিক কাজে আমি বিষময় হাঁ হয়ে এলাম। অবাক হয়ে ওনার চোখের চাহনি পর্যবেক্ষণ করলাম। উনি যে প্রচণ্ড রাগে নিজেকে এভাবে আঘাত করতে পারে, এ ব্যাপারটা আমার অজানা ছিল। আমি আতঙ্কিতে চাহনিতে চেয়ে বিষময় নিয়ে জিজ্ঞেস করলাম, এ কী করলেন আদৃশ ভাই? এভাবে অযথা নিজেকে হার্ট করলেন কেন? তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে। তুমি জানো দোকান থেকে এখানে আসার পর আমার কি হয়েছিল? তোমাকে এই জায়গায় না পেয়ে কেমন লাগছিল আমি নির্বাক চাহনিতে চেয়ে রইলাম। আদৃশ ভাই ফের বললেন, আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো? এতটা প্যাকিনি বোধহয় এই জগৎকালে কোনোদিনও হয়নি যতটা আজ হয়েছিল। আমার প্রতি আদৃশ ভাইয়ের উদ্বিগ্নতা ও অস্থিরতা আমার উড়ু উড়ু মনে অন্য কিছু জানান দিল। স্বল্প সময়ের মধ্যে আকাশ পাতাল নানান ভাবনা ভেবে ফেললাম। কিন্তু পর মুহূর্তে ওনার পরনের কথাটি শুনে আকাশে উড়তে থাকা আমি একটানে পাতালে এসে পড়লাম। উনি বললেন, নাফিসা আমার উপর তোমার দায়িত্ব দিয়ে গিয়েছে। তুমি হারিয়ে গেলে আমি ওকে কী জবাব দিতাম বলো? একবারও কি আমার এ জবাবদিহিতার কথা ভাবনি তুমি? ক্ষণিকের সুখী মনটা মুহূর্তেই দুঃখী হয়ে পড়ল। তাহলে উনি দায়িত্বের কথা চিন্তা করেই আমাকে ওভাবে খুঁজছিলেন, ওভাবে খেয়াল রাখছিলেন। দায়িত্বের খাতিরেই এত উদ্বিগ্নতা, অন্য কিছু নয়। আমি দীর্ঘশ্বাস ফেলে ওনার সেদিনের ঘটনাটি এখানে অসমাপ্ত রয়েছে। বাকিটুকু লেখা হয়নি। কেন হয়নি জানি না। অবশ্য পাতার ডায়েরিতে লেখা না হলেও আমার মস্তিষ্কের ডায়েরিতেই ঠিক সেদিনের সম্পূর্ণ ঘটনা তুলে রাখা আছে। সেদিন আদৃশ ভাইকে বারংবার নিষেধ করেছিলাম আমার এ অবস্থায় কথা যেন না বলে। বললে আপু আছে, আমাকে আস্ত রাখবে না। ঠিক যেটার ভয়ে ছিলাম তখন সেটাই হলো। আদৃশ ভাই পরে ঠিকই আপুকে বলেছিল। এরপর আপুর কি শাসন! সেসব দিনের কথা মনে পড়লে আজও অবাক হই। কিশোরী আমিটা কি ছিলাম, আর এখন কি হয়েছি যে আমিটা আদৃশ ভাইয়ের সামনে নিজেকে পরিপাটি ও সুন্দর দেখানোর জন্য নানান কিছু করতাম। তার মনোযোগ আকর্ষণের সর্বোচ্চ চেষ্টা করতাম। সেই আমিটাই আজ ওনাকে গুনাই ধরি না, ওনাকে অপেক্ষা করতে চলি, ঝগড়া করি, পাত্তা দেই না। ডায়েরিটা বন্ধ করে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আমি হাসলাম। নিজের অতীতের কর্মকাণ্ডের কথা চিন্তা করে হাসলাম। কি পাগলিটাই না ছিলাম আমি! এক ক্রাশের সামনে ভালো দেখানোর জন্য কত কিছু করা। অবশ্য বয়সটাও তখন এমন ছিল। মাঝে মধ্যে আমার মনে কিছু প্রশ্ন আসে। আচ্ছা, আদৃশ ভাই কি জানে তাকে আমি এককালে পছন্দ করতাম? আচ্ছা, উনি কি আদৌ জানেন এখন আমি ওনাকে একদম সহ্য করতে পারি না? শুধুমাত্র আপুর বিয়ের পর থেকে তার আচরণ বদলে যাওয়ার জন্য। আচ্ছা, উনি এ ব্যাপারে জানলে কি আমার কাছে ক্ষমা চাইবে, নাকি স্বাভাবিক আচরণ মনে করেই পাত্তাই দিবে না আমাকে? এসব ভাববার পর মুহূর্তেই নিজেকে গালে আলতো করে দুটো চড় মারলাম। আশ্চর্য! ওনার পাত্তা দেওয়া না দেওয়ার আমার কি কাজ? ওনাকে সে পাত্তা দিচ্ছে। উনি কি আদৌ আমার পাত্তা পাওয়ার মতো মানুষ? হ্যাঁ, এসব ক্রাশ নামক বাসকে পাত্তা দিলেই তারা ৫,০০০-এর মাথায় চড়ে আমাদের উপর বাঁশের বর্ষণ করে।
সুতরাং এমন সুদর্শন ছেলেদের কাশ বানাতেও পাত্তা দিতে নেই। আজ শুক্রবার, আম্মুর সাথে সকালে নাস্তা বানাচ্ছি। সাধারণ আম্মুই সকালে নাস্তা বানায়। যেদিন ছুটি থাকে সেদিন আমি আম্মুকে রান্নার কাজে সাহায্য করি। সকলের রাস্তায় আজ পরোটা আর সবজি রান্না শেষে আম্মু এখন পরোটা বানাচ্ছে আর আমি তিলে ভাজছি। হঠাৎ কাজের মধ্যে আম্মু প্রশ্ন করলো, তোদের ক্লাসে কার কার বিয়ে হয়েছে? হঠাৎ আম্মুর এই প্রশ্ন শুনে কিছুটা অবাক হলেও স্বাভাবিক গলায় বললাম, তেমন কারো না, কয়েকটা মেয়ের ভর্তি হওয়ার আগেই বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু কয়েকজনের ভর্তি হওয়ার পর বিয়ে হলো, আর কয়েকজনের এই তো ক্লাস চলাকালীন বিয়ে হলো। তাহলে তো অনেকেরই বিয়ে হয়েছে। অনেকের নামও কয়েকজন, বলতে এই 2-4 জন আর কি। এর প্রতি উত্তরে আম্মু কিছু বলল না, তবে মিনিট খানেক পর নিজেই প্রশ্ন করলো, বিয়ের ব্যাপারে তোর মত কি? আম্মুর কথা ঠিক বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, আমার মত মানে? এখানে আমার মতে কি কাজ? না মানে বলেছি যে এখন বিয়ের সম্বন্ধ আসলে কি বিয়ে করবি? আম্মুর এখন প্রশ্নে আমি যেন আকাশ থেকে পড়লাম। বিষময়ে আমার মুখ হাই হয়ে এলো। আম্মুর আসমাখা এভাবে বিয়ের কথা তুলবে এটা কল্পনাও করিনি। আমি অবাক কণ্ঠে বললাম, বিয়ে এখন? আম্মু, তুমি ঠিক আছো? এত অবাক হচ্ছে কেন? মানে হচ্ছে বিয়ে না কিনা কি বলে ফেলেছি? কিছু না, কি বলে ফেলেছ আম্মু? এখন বিয়ের কথা চিন্তা করতে পারি না আমি। কেন পারবি না? এটা স্বাভাবিক ব্যাপার। আমার জন্য মোটেও স্বাভাবিক না। আমি এখনও মেন্টালি প্রিপেয়ার্ড না বিয়ের জন্য। আবার কিসের এত মেন্টাল প্রিপারেশন লাগে? আমি চরম বিরক্ত হয়ে বললাম, লাগে আম্মু, তুমি ওসব বুঝবে না। আর এই বয়সে আমি বিয়ে করব না। কেন করবি না? আমার তো তোর চেয়েও কম বয়সে বিয়ে হয়েছে। তোমার কথা উদাহরণ হিসাবে বলো না আম্মু। তোমার বিয়ে হয়েছে সেই 90 দশকে। এখন ওসব যুক্তি চলে না। আচ্ছা, আমার কথা বাদ দিলাম। নাফিসার কি এ বয়সে বিয়ে হয়নি? আম্মু ঝগড়ার সময় ঠিক জায়গা মতো পয়েন্ট ধরতে পারে বলেই সবসময় আমি ঝগড়ায় হেরে যাই। এবারও ঠিক তেমনটাই হলো, কারণ আম্মু তার জায়গায় ঠিক। আপুরও এই বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু আমিও এই ঝগড়ায় দমে যাওয়ার পাত্র নই। বেশ উঁচু গলায় নিয়ে বললাম, আপুর বিয়ে দিয়েছ কারণ আপুর পাত্র ঠিক ছিল, ইমাদ ভাই, আর আপু একে অপরকে ভালোবাসত তাই। তো তোর কোনো ভালোবাসা মানুষ নেই বল, তার সাথে বিয়ে দিয়ে দেই। আমি দীর্ঘ শ্বাস ছেড়ে মনে মনে বললাম, ছিল তো, কিন্তু এখন নেই। আর ওই খাটাসের সাথে কি বিয়ে করবে? তবে মনের কথাটা আম্মুকে আর বললাম না। বললাম, নেই, কোনো ভালোবাসার মানুষ নেই। আমি পিওর সিঙ্গেল, ঠিক আছি। কিন্তু সিঙ্গেল আর কতদিন? ভালো সম্বন্ধ আসলে তো বিয়ে দিবই। তো কি এমন ভালো সম্বন্ধ এসেছে তো অনেক ভালো সম্বন্ধ। আমি এবার একটু নড়ে সরে দাঁড়ালাম। ভাবছিলাম আম্মু বোধ হয় এমনি বলেছে, কিন্তু এ দেখি সত্যি। আমি আমতা আমতা করে বললাম, কে সম্বন্ধ এনেছে? আর কোনো বুড়ো ব্যাঠা আমার মতো কচি মেয়েকে বিয়ে করতে চাই শুনি? বুড়ো না, বয়স বেশি না তো। আচ্ছা, বয়স কত? নাম কি? করে কি? বয়স খুব বেশি না, আর নাম হলো